যারা চাইতো যে আপনি নির্বাচনে অংশ নিন, তো তাদের সাথে কি এক ধরনের বিশ্বাসঘাতকতা হলো কিনা? আমার এলাকার লোকজন আমাকে ভালোবাসে, সেটা ঠিক। বাট একজন স্বতন্ত্র এমপি হয়ে সে কি করবে? দলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াবো কিনা সেটাও একটা আমার চিন্তার বিষয় ছিল। বিএনপির নেতাকর্মীরাই কিন্তু আমার হয়ে তখন কাজ করত। এতে যে জিনিসটা হতো যে তাদের ক্যারিয়ারটা নষ্ট হতো। একটা বিশাল বড় একটা জায়গা আপনি তৈরি করেছেন। ওইটা করছি কারণ হলো ম্যাডাম খালেদা জিয়া আমাকে ডেকে বললেন যে তুমি মাগুরার, তোমাকে আহ্বায়ক করা হতেছে, তুমি মাগুরাটা ডেভেলপ করো। দর্শক, নাগরিক প্রতিদিনের নিউজরুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারদিন আলম এবং আজকে আমরা আবারও কাছে পেয়েছি একজন বিএনপির সিনিয়র রাজনীতিবিদ এবং পরপর 3 বারের সংসদ সদস্য জনাব কাজী সালিমুল হক কামাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনার। আজ জানতে চাইবো না আপনি কেমন আছেন। গতকাল একটি ফেসবুক বার্তার মাধ্যমে আপনি বলেছেন রাজনৈতিক জীবন সেটি আর দীর্ঘায়ু করতে চাচ্ছেন না। কেন এরকম সিদ্ধান্ত নিলেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনার সাথে আমার বেশ কিছুদিন আগে একটা আপনি ইন্টারভিউ নিয়েছিলেন, সেখানে আমি বলছিলাম যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করব কিনা আমি এখনো সিদ্ধান্ত নেইনি। তখন কতগুলো কারণ বলেছিলাম, তার ভিতরে একটা ছিল যে আমার ব্যবসার অবস্থা ভালো না, আমি বেসিক্যালি ব্যবসায়ী। দ্বিতীয়ত ছিল যে আমার পরিবার থেকে চায় না যে আমি আর রাজনীতি করি, কারণ এই রাজনীতির জন্য আমার ব্যবসা অনেক ক্ষতি হয়েছে আর কি। 7 বছর কারাগারে থাকতে হলো। তার থেকেও বড় কারণ মানে আমি আপনাদের সাথে কথা বলা এগুলো তো না, আসলে ওই নভেম্বরের 18 তারিখ যেদিন আমার এলাকার জনগণ আমাকে খুব ধরলো বিরাট এক জনসভায়, এমন এক পরিস্থিতি হয়ে গেল যে আমি যদি তখন রাজি না হই স্বতন্ত্র দাঁড়াতে হয়, তো ওখানে একটা বিরাট গোলমাল হয়, একটা দাঙ্গা অবস্থার সৃষ্টি হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল, যে কারণে আমি রাজি হই। তারপরের থেকে আমি মানসিক একটা দ্বন্দ্বে ছিলাম যে আমি যেহেতু আগের থেকেই সিদ্ধান্ত ছিল যে আমি রাজনীতি আর করব না, প্লাস আমার পরিবারের একটা পারিবারিক চাপ আছে। তারপরে আরও যেটা বড় জিনিস ছিল যে এখন বয়স প্রায় 75 বছর, এই শেষ বয়সে এসে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াবো কিনা সেটাও একটা আমার চিন্তার বিষয় ছিল। আর সবচেয়ে বড় যে জিনিসটা ছিল যে আমি যদি স্বতন্ত্র দাঁড়াই, আমার অবস্থান খুবই ভালো, জনগণ আমাকে চায়, কিন্তু এই আমার বিএনপির নেতাকর্মীরাই কিন্তু আমার হয়ে তখন কাজ করত। এতে যে জিনিসটা হতো যে তাদের ক্যারিয়ারটা নষ্ট হতো। তারা দল করে, বাট দলের বিপক্ষে যে আমার সাথে যদি কাজ করত তাদের ক্যারিয়ারটা নষ্ট হবে, রাজনৈতিক ক্যারিয়ার আর কি। এই সব কিছু চিন্তা করেই আমি শেষমেশ সিদ্ধান্ত নেই। কালকে আমি সামনাসামনি এদেরকে অনেক ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করি, বাট এরা কিছুতেই বুঝতে চায় নাই। আমরা একটু জানতে চাইবো যে যে রাজনীতির জন্য আপনাকে দীর্ঘ 7 বছর কারাগারে থাকতে হয়েছে এবং কারাগারে থাকার পর একটা সময় কিন্তু এখন বেশ ভালো, আপনার ফিল্ড আমরা দেখেছি বেশ ভালো, আপনার এলাকার মানুষজন আপনাকে চাচ্ছে। তো ঠিক এই সময়টায় আপনি রাজনীতি ছেড়ে দিলেন, এটা আপনার এলাকার মানুষজন আসলে কিভাবে দেখছে? এলাকার মানুষ তো ভালো চোখে দেখতেছে না, অনেকেই কান্দাকাটি। আজকে ভোর থেকে আমার বাসায় লোকজন এসে সবাই রিকোয়েস্ট করতেছে, অনেকে ইসে কি বলে মেসেজও দিচ্ছে। আমি আপনাকে একটা মেসেজ পড়ে শোনাই যে মানুষ কত বিক্ষুব্ধ, ক্ষুব্ধ। একজন মেসেজ দিছে আমি জানি না, এখানে আমার তার নাম্বারটা সেভ করা নাই, যে কারণে আমি হয়তো জানি না কে। উনি লিখছে যে মাগুরা 2-এর 40,000 ফ্যামিলিকে আপনি ধ্বংস করে দিলেন। আপনি জীবনে কোনোদিন, আপনার ফ্যামিলি কোনোদিন সুখী হতে পারবে না। মানুষের বরদোয়া আপনার লাগবে। আজকে আপনি যা করলেন নির্বাচন না করে,
আজ হোক কাল হোক আমার বর তো আপনার উপরে লাগবে আর কি। তো মানুষ এতটা ক্ষুব্ধ হবে যে আমি নির্বাচন না করলে, সেটা আমার ধারণা ছিল না। এই সবগুলোই হয়তো মানুষের তাদের ভালোবাসার কারণে। তবে আপনার প্রশ্নের উত্তরটা যদি আমি দেই, আমি একটা কথা বলবো যে প্রতিটা পেশায় তো একটা আহ, অবসরে যাওয়ার, রিটায়ারমেন্টে যাওয়ার বয়স থাকে। আমার বয়স এখন ৭৫ বছর। আজকে আমাদের চিফ জাস্টিস সাহেব রিটায়ারমেন্টে গেলেন। তো প্রতিটা জায়গায় একটা বয়সের সীমা আছে। যেরকম ধরেন আমাদের যারা বিসিএস এ ঢুকে বা সেনাবাহিনীতে ঢুকে, তারা হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিতরে পরীক্ষা দিয়ে তাদেরকে বেস্ট লোকগুলোকে নেওয়া হয়, নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। তারপরে প্রতি ধাপে ধাপে ট্রেনিং দিয়ে তারা আস্তে আস্তে উপরে ওঠে। কেউ সচিব হয়, কেউ জেনারেল হয়, কেউ আর্মি চিফ হয়, কেউ ক্যাবিনেট সচিব হয়। কিন্তু যতই সে থাকুক, তাকে কিন্তু একটা সময় যে রিটায়ারমেন্টে যাচ্ছে। আবার ঠিক সেরকম আমাদের জুডিশিয়ারিতে যারা যত প্রবীণ হচ্ছে, তাহলে তো তাদের তাদের জ্ঞান বাড়ে, কিন্তু তারপরেও তাদের একটা সার্টেন এজের পরে তারা রিটায়ারমেন্টে যায়। ইউনিভার্সিটির প্রফেসরদেরও তাই, তারপরে আপনার ডাক্তারদেরও তাই। কেন আপনার আশেপাশের মানুষগুলি, আপনার কাছের মানুষগুলি যারা চাইতো যে আপনি নির্বাচনে অংশ নিন, যারা চাইতো যে তাদের জনপ্রতিনিধি হিসেবে আপনি কাজ করেন, তো তাদের সাথে কি এক ধরনের বিশ্বাসঘাতকতা হলো কিনা? না, আমি আগের উত্তরটা একটু শেষ করে নিই, তারপর বলবো। তো এই জন্যে যখন তার বয়স ৬০ বছর হচ্ছে বা ৬৫-৬৭ বছর হচ্ছে, তখন রাষ্ট্র কি মনে করে? রাষ্ট্র মনে করে যে ওই ব্যক্তির আর জাতিকে দেওয়ার কোনো কিছু নাই, যেহেতু তার এত বয়স হয়ে গেছে, তার জাতিকে দেওয়ার নাই। কিন্তু এমপিরও তো একটা রিটায়ারমেন্টের বয়স থাকা উচিত আমি মনে করি। তা আমার বয়স এখন ৭৫ বছর। তরুণদেরকে তো সুযোগ দিতে হবে। আমরা যদি, যারা বয়স্ক লোক, তারা যদি সিট খালি না করি, জায়গা খালি না করি, তাহলে তরুণরা আসবে কিরম করে? আমরা তো, আমাদের রাজনীতিতে কেন যেন একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে এমপি অবস্থায় বা মন্ত্রী অবস্থায় মরতে হবে। কিন্তু একটা লোকের যখন বয়স হয়ে যায়, তখন তো তার আর ব্রেন ঠিক মতন কাজ করে না, শরীর ঠিক মতন কাজ করে না। তো একদিন না একদিন তো মানুষকে রিটায়ার করতে হবে। এখন আপনি যে কথা বললেন, আমার এলাকার লোকজন আমাকে ভালোবাসে, সেটা ঠিক। আমি যদি কোনো একটা দলের এমপি হলে, আমি তাদের জন্য অনেক উপকারে আসতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি। বাট একজন স্বতন্ত্র এমপি হয়ে সে কি করবে? আমার ব্যক্তিগত হয়তো লাভ হবে, ব্যক্তিগত সম্মান বৃদ্ধি হতো যে আমি একজন এমপি, আমি সচিবালয়ে ঢুকতে পারতাম, আমি সরকারি কিছু সুযোগ সুবিধা, প্লেনের টিকিটে কম দামে প্লেনের টিকিট, ট্রেনের টিকিট ফ্রি পেতাম, এগুলো হয়তো পেতাম। কিন্তু জনগণের তো অ্যাকচুয়ালি আমি কোনো উপকার করতে পারতাম না। তাহলে এখানে কি আমরা বলতে পারি যে দলের উপর এক রকমের মন খারাপ করে, অথবা এরকম কিছু? না, দলের উপরে মন খারাপ না। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আমি দলের এত বছর দল করে, আমি ওই আমাদের আরো কয়েকজন, যে নাজমুল হুদা সাহেবের কথা বলা যায়, তাইবুর রহমান সাহেবের কথা বলা যায়, অনেকে করছে। বাট আমি শেষ বয়সে, আমি আর ৭৫ বছর বয়স, কতদিনই বা বাঁচবো? আমি শেষ বয়সে একটা বদনাম নিয়ে যেতে চাইনি যে আমি দলের বিরুদ্ধে আমি একটা অবস্থান নিয়েছি আর কি। বিএনপি থেকে যদি আপনাকে মনোনয়ন দেওয়া হতো তাহলে এটা আপনি- এটা হলো একটা এক। দুই হলো, ও, যেটা বলতেছিলাম যে তরুণ যারা আছে আমাদের এখন এখানে, যারা আমার জন্য কাজ করতো বা যারা আমার শক্তি, তারা দলের চোখে তারা কালার্ড হয়ে যেত, যে তারা আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে, যে তারা একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তারা কাজ করছে আর কি। এখন তারা যদি কাজ নাও করে, কথার কথা দলীয় যাকে নমিনেশন দিছে, তার জন্য যদি কাজ নাও করে, বাড়িতে বসে থাকে, কিন্তু সে তো দলের বিপক্ষে গেল না, তার ক্যারিয়ারে অত ক্ষতি করবে না। আমি এইসব চিন্তা করেই করছি। দলের উপরে রাগের কোনো ই নেই। দল হাইকমান্ড যারা থাকে, তাদের অনেক কিছু চিন্তা করে
তাদের নমিনেশন দিতে। আর যেহেতু আমি আগেও বলছি আমি যেহেতু নমিনেশন চাই নাই, যেহেতু আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি রাজনীতির থেকে সরে যাব, আমার ব্যবসা যেহেতু ভালো না, সেই কারণে আর কি। আচ্ছা, আমরা যদি একদম প্রথমে চলে যাই, রাজনীতির যেখান থেকে আপনার শুরুটা হয়েছিল কিভাবে? শুরুটা ওরকম হঠাৎ করেই আমার, আপনারা জানেন 94 সালে আমাদের ওখানে উপনির্বাচন হয়। আমি কোনোদিন রাজনীতির সাথে জড়িত ছিলাম না। হঠাৎ করেই কোন এক পত্রিকায় আসলো যে আমি বিএনপির সম্ভাব্য প্রার্থী। ওইখান থেকে তখন বিএনপির লোকজন আমাদের সাথে যোগাযোগ করলো, বলে যে আপনি নির্বাচন করবেন নাকি। সেই থেকে হঠাৎ করে নির্বাচনে যাওয়া। একটা বিশাল বড় একটা জায়গা আপনি তৈরি করেছেন রাজনীতিতে। ওইটা করছি কারণ হলো যে 96 সালে হঠাৎ করেই আমাকে আমাদের চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া আমাকে ডেকে বললেন যে তুমি মাগুরার, তোমাকে আহ্বায়ক করা হতেছে, তুমি মাগুরাটা ডেভেলপ করো। তো তখন আমি মাগুরার, যেহেতু আমার একটা গুণ বা বদগুণ যাই বলেন, আমাকে যে জিনিসটা দায়িত্ব দেওয়া হয় আমি সিরিয়াসলি করার চেষ্টা করি। আমি ওই সময় মাগুরার 1 এবং 2 আমাদের 2টা সিট, 36টা ইউনিয়নে আমি প্রতিটা ইউনিয়ন ঘুরে ঘুরে, প্রতিটা ওয়ার্ড ঘুরে ঘুরে আমি তখন কমিটিগুলো করি। আমাদের আগে এই রকম গ্রাসরুট লেভেলে কোনো কমিটি ছিল না আগে। তো এইগুলো করার কারণে আমরা জনপ্রিয়তা, যেহেতু আমার একদম গ্রাসরুট লেভেলে প্রতিটা নেতা কর্মীর সাথে আমার পরিচিত, আমি রেগুলার এলাকায় যেতাম। এখন যারা বড় হয়েছে, তখন যারা স্কুল কলেজে পড়তো, স্কুলে যেতাম, তাদের সাথে কথাবার্তা বলতাম। তারা আস্তে আস্তে বড় হয়ে এখন আমাদের ছাত্র দল করে, কেউ যুব দল করে, কেউ মূল দলে আসছে। এটা একমাত্র পরিচিতির কারণে, আর কোনো কারণ নাই। আর হয়তো আমার ওপেন অ্যাক্সেস ছিল, মানুষ আসলে আমি তাদের কথা শুনি আর কি। হয়তো সময় কম সবসময় সময় দিতে পারি না, বাট মানুষ যখন আসে, যতক্ষণ সে কথা বলে আমি তার কথাটা শুনি এবং তাকে আমি যতটুকু তাকে সাহায্য করার আহ, আমার ক্ষমতায় থাকে আমি চেষ্টা করি। আর একটা বড় কারণ আছে যে খোলামেলাই বলতে হবে যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি বা তখনও যে পরিস্থিতি ছিল, প্রতিটা জায়গায় টাকার বিনিময়ে, মানে টাকা না দিলে চাকরি হয় না, টাকা না দিলে হয় না। আমার এলাকায় এই জিনিসটা ছিল না, যে সবাই জানে যে ওইখানে গেলে বিনা পয়সায় আমাদের কাজটা হয়ে যায় আর কি। আর একটা জিনিস ছিল যে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা, আমার যারা বিরোধী দলের, আওয়ামী লীগ বা অন্য দলের লোক আছে, তারাও বলবে যে যাতে কোনো মিথ্যা মামলা না হয়, কেউ মিথ্যা হয়রানি না হয়, এইটা আমি ইনশিওর করতাম। আর চাঁদাবাজি, মানে যাতে আমার জানা মতে সাথে সাথে আমি সেগুলোকে প্রশাসনকে দিয়ে অ্যাকশন নিতাম। এগুলো ওই সময় যারা প্রশাসন আছে ওনারা জানে। ইভেন কি যে রাস্তায় বাস ট্রাক থামায় থামায় টাকা যে নেয়, সরকারি যারা ডিপার্টমেন্ট আছে তারা, এগুলো আমরা প্রশাসনে তখন, আমি বলবো ভাগ্যবান ছিলাম যে তখন ডিসিএসপিরা ভালো ছিল, তাদেরকে দিয়ে আমরা এটা অনেক বন্ধ করতে সক্ষম ছিলাম আর কি। এইসব কারণেই মানুষ হয়তো আমাকে ভালো জানে। এই যে এত বড় একটা রাজনৈতিক ক্যারিয়ারে আপনার সব থেকে সেরা শেখাটা কি? সবচেয়ে শেখা হলো সাধারণ জনগণ নিঃস্বার্থভাবে তার নেতাকে ভালোবাসে। যদি এই নেতাও তাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, কোনো কিছুর বিনিময় ছাড়া যদি কাজ করে, তারা নেতাকে ভালোবাসবে আর কি। তৃণমূলদের জন্য আপনার মেসেজটা কি থাকবে, শেষ মেসেজ? তৃণমূল দরকার আছে, কারণ তৃণমূলই তো হচ্ছে, তারাই বাড়ি বাড়ি যায়, তারা চায়ের দোকানে বসে দলের কথা প্রচার করে, তারা বাড়ি বাড়ি যে প্রচার করে। নেতাদের পক্ষে আমাদের, যদি আমি আমাদের দলের নেতার কথা বলি, আমাদের একটা ওয়ার্ডে কমিটি আছে, ওয়ার্ডের কমিটিতে 55 জন সদস্য আছে, তারাই বলতে হবে তৃণমূল।
সেখান থেকে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছে, তারা নির্বাচন করে ইউনিয়নের যারা সভাপতি সেক্রেটারি তারা, তারপর তারা নির্বাচন করে থানার যারা আছে তারা, বাট সভাপতি সেক্রেটারিদের, বাট ভোট তো কন্ট্রোল করে বা ভোটের মালিক যদি আমরা বলি যারা ওই যে ওয়ার্ডের যারা আমাদের নেতা তারাই, তারা যাকে যেহেতু গ্রামের সাধারণ জনগণ এদের সাথেই চলে, বিপদ আপদে যে কোনো কিছুতে হলে বিয়ে শাদিতেও তারা যায়, জানাজায়ও তারা যায়, অসুখ বিসুখ হলে তারা যায়, মারামারি হলেও তারা যায়, কেস কাচারি হলেও তারা যায় তাদের উপকারে, তাদের সাথে যায়, তো তারাই হলো শক্তি। তো তাদেরকে, তারা যদি দলের প্রতি লয়াল থাকে তাহলেই তো এরাই হলো আসল ভোট ব্যাংক যাদেরকে বলে। নেতার তো কোনো ভোট নাই, এক্সপার্ট ভোট তো হলো তাদের, তৃণমূলের যারা আমাদের একদম আছে তারাই হলো ভোট ব্যাংক। আমাদের শেষ একটা প্রশ্ন, আপনার যারা অনুসারী, আপনার যারা কর্মী, তাদের উদ্দেশ্যে আপনার শেষ কিছু কথা যদি বলতেন। তাদের আসলে একটা ভয়, সত্যি কথা বলতে, যে তারা একটা ভয়, যে তারা এতদিন আওয়ামী লীগের অত্যাচারে ছিল, এখন তাদের ভয় যে যেহেতু তারা আমাদের যে প্রার্থী দলের থেকে নমিনেশন দিয়েছে তার ডাইরেক্টলি তারা বিরোধিতা করছে, তারা কেন্দ্রে তার বিরুদ্ধে দরখাস্ত করছে তাকে না দেওয়ার জন্যে। সেই দরখাস্তের ভিতরে তাদের সবাই নাম ঠিকানা সবকিছু আছে, পদবিগুলো আছে। তারা এখন ভয়তে আছে যে উনি এমপি হয়ে গেলে তার রসান হলে পড়বে, সেই চিন্তাই তাদের সবচেয়ে বেশি আর কি। আর সবাই তো একরকম হয় না, কেউ বেশি ভিন্ডিকটিভ থাকে, কেউ কম থাকে। এখন ওরা হয়তো ওনাকে চেনে যে উনি কিরকম লোক, সেইটাই তারা ভয় পাচ্ছে আর কি সবচেয়ে বেশি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আর দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।